Writing personal. Writing personal. এরপর imperfect right. আমাদের আরো কতগুলো রাইটার ক্লাসিফিকেশন বাকি ছিল। এর মধ্যে প্রপাইটারি রাইট এবং প্রপাইটারি রাইট শব্দ থেকে বোঝা যাচ্ছে মালিকানা যে প্রপার্টি সংক্রান্ত রাইট হলো প্রপাইটারি প্রপার্টি সংক্রান্ত রাইট হলো প্রপাইটারি রাইট আর স্ট্যাটাস সংক্রান্ত রাইট হলো স্টেট রাইট পার্সোনাল স্ট্যাটাস সংক্রান্ত রাইট হলো পার্সোনাল আমাদের রাইট যা কিছু আছে সব কিছু প্রপার্টি সংক্রান্ত কতগুলো আছে ব্যক্তিগত তাই না তাহলে কেউ কেউ বলছে যে প্রপার্টি ছাড়া বাকি বিষয়গুলো পার্সোনাল রাইটের অন্তর্ভুক্ত এগুলো স্ট্যাটাস সংক্রান্ত কি সংক্রান্ত স্ট্যাটাস সংক্রান্ত শব্দটাকে ব্যবহার করলে স্ট্যান্ডিং সংক্রান্ত কি সংক্রান্ত স্ট্যান্ডিং এটা আইনগত শব্দ স্ট্যান্ডিং মানে শুধু দাঁড়িয়ে থাকা আইনগত দাঁড়িয়ে থাকা আইনগত ভিত্তি হ্যাঁ এটা একটা আছে যেমন তুমি যখন মামলা করতে যাও তখন তোমাকে কোর্ট জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর স্ট্যান্ডিং অথবা লেখে একটা নাম বলে হোয়াট ইজ ইউর লোকাস স্ট্যান্ডার্ড কোন লোকাসের উপর দাঁড়িয়ে কোন জায়গার উপর দাঁড়িয়ে তোমার তুমি যে কোর্টের কাছে আসছো তোমার কথার ভিত্তিতে তোমার দাবির ভিত্তিতে স্ট্যান্ডিং মানে তোমার আইনগত তোমার ভিত্তি তোমার আইনগত পজিশন তোমার আইনগত স্ট্যাটাস কেমন যেমন রাইট অফ আ হাজবেন্ড ওভার ওয়াইফ অর রাইট অফ আ ওয়াইফ ওভার হাজবেন্ড এটা কি স্ট্যাটাস সংক্রান্ত নাকি প্রপার্টি সংক্রান্ত স্ট্যাটাস সংক্রান্ত আবার তোমার যদি কোনো স্টক থাকে তোমার যদি কোনো ল্যান্ড থাকে তোমার যদি কোনো বিল্ডিং থাকে তোমার যদি কোনো থাকে শেয়ার থাকে তুমি যদি কারো কাছে ঋণ পাও এগুলো সবগুলো সংক্রান্ত প্রপার্টি সংক্রান্ত এই জন্য এই জিনিসগুলো হচ্ছে প্রপার্টি রাইট আর স্ট্যাটাস সংক্রান্ত গুলো হচ্ছে পার্সোনাল রাইট তবে স্টুডেন্ট তোমরা এই জন্য রাইটার ভেঙে বলেছে রাইটার বলছে যে অনেক সময় পার্সোনাল রাইট সংক্রান্ত বিষয়গুলোকে নিজের প্রপার্টি হিসেবে ধরা হয় হ্যাঁ তবে এখানে আমরা দেখতে পাই পার্সোনাল রাইট বলতে প্রপার্টি ছাড়া অন্য বিষয়গুলোকে বুঝবো এখানে কি বলছে দেখো স্ট্যাটাস সংক্রান্ত বিষয়গুলো এই তুমি আমাকে আস্ক করলে কেমন কি বললাম পার্সোনাল রাইট কে আবার স্ট্যাটাস আচ্ছা এখানে স্ট্যাটাস কে আরো ডিফাইন করে বলেছে স্ট্যাটাস কে আরো কি করে বলেছে ডিফাইন করে বলেছে আমি কখনো স্টুডেন্ট যে ক্লাস আছে তাকে ডাকবো হ্যাঁ যদি আমি বলে দিই পানি দিতে হবে legal conditions of any kind whether personal or professional অনেক সময় স্ট্যাটাস বিষয়টাকে আচ্ছা এটা আমি যেটা বলছি তার যে স্ট্যান্ডিং অনেক সময় আমার প্রপার্টি রাইটের উপর আমার স্ট্যান্ডিং আছে আইনগত ভিত্তি আছে ওগুলো হচ্ছে যে তোমাদের বোঝার জন্য প্রথমে যে সংজ্ঞাটা দিয়েছি ওটাই ফাইনাল প্রপার্টি সংক্রান্ত রাইটগুলো প্রপ্রাইটারি রাইট
স্ট্যাটাস সংক্রান্ত রাইটগুলো পার্সোনাল পার্সোনাল রাইট। কিন্তু অনেক সময় স্ট্যাটাস বিষয়টাকে বিশালভাবে দেখা যায়। এর মধ্যে একটা হচ্ছে যে কোনো রাইট, তোমার যে কোনো রাইটের উপর তোমার স্ট্যান্ডিং আছে, এভাবেও দেখা যায়, তাই না? যে কোনো রাইটের উপর তোমার একটা কি আছে না, আইনগত ভিত্তি আছে না? এই জন্য লিগ্যাল কন্ডিশনস অফ এনি কাইন্ড, whether personal or proprietary, এই লিগ্যাল কন্ডিশন অফ এনি কাইন্ড, এটাকে অনেক সময় স্ট্যাটাস বলা যেতে পারে। বুঝছো? নাম্বার 2, পার্সোনাল লিগ্যাল কন্ডিশন। আর একটু ছোট হয়ে আসছে, পার্সোনাল লিগ্যাল কন্ডিশন। এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে only personal rights and burdens except proprietary rights। এখানে আবার আলাদা করে বলছে proprietary right ছাড়া শুধুমাত্র পার্সোনাল লিগ্যাল কন্ডিশন। এখানে প্যাটার্ন স্পষ্ট করে দিয়েছে যে পার্সোনাল রাইট হচ্ছে যে প্রপ্রাইটারি রাইট বাদ দিলে আর যা কিছু রেসিডুয়ারি আছে সেগুলো হচ্ছে পার্সোনাল রাইট। তারপরে তৃতীয় আর একটা অর্থে স্ট্যাটাসকে বোঝায়, সেটা হচ্ছে পার্সোনাল ক্যাপাসিটিস। যেমন একজন ওয়াইফ তার সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তিতে পরিণত হতে পারবে নাকি পারবে না, ও বলছে এটা পার্সোনাল স্ট্যাটাসের বিষয়, এটা স্ট্যাটাসের বিষয়। পার্সোনাল ক্যাপাসিটি এবং ইনক্যাপাসিটি সংক্রান্ত বিষয়গুলো শুধুমাত্র কিসের ব্যাপার? পার্সোনাল রাইটের ব্যাপার। কিন্তু যেগুলো হাজব্যান্ড এবং ওয়াইফ হিসেবে তাদের পরস্পরের অধিকার, সেগুলো আবার পার্সোনাল রাইট। এখানে আরো ছোট করে ফেলছে ব্যাপারটাকে, যে পার্সোনাল রাইট মানে ও কি করতে পারবে কি করতে পারবে না, এগুলোকে পার্সোনাল রাইট বা স্ট্যান্ডিং এর বিষয় বলা হয়। লাস্টলি চতুর্থ আরেকটা অর্থে স্ট্যান্ডিং কে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কম্পালসারি as opposed to conventional personal condition। এবং উদাহরণ দিছে যে একজন স্লেভ যে কিনা একদম মুক্ত হয়নি, একজন স্লেভ যে কিনা মুক্ত হয়নি, সে কি কম্পালসারি নাকি কন্ট্রাকচুয়াল? সে কম্পালসারি, সে ওখানের মধ্যে আছে। কিন্তু যে ফ্রি হয়ে গেছে স্লেভ, সে কিন্তু তার সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে পারে। তাহলে এখানে ও বলছে যে কম্পালসারি as opposed to the conventional personal condition। কন্ট্রাক্টের বাইরে কম্পালসারি যতটুকু আছে অতটুকু তো স্ট্যান্ডিং এর ব্যাপার হিসেবে আমরা বলতে পারি। এটা জাস্ট জুরিসপ্রুডেন্সিয়াল আলোচনা বলে আমরা আলোচনা করলাম যে স্ট্যান্ডিং কে তোমরা অনেক বড় ব্যাপার থেকে অনেক ছোট ব্যাপারে নিয়ে আসতে পারো। বুঝা গেছে? এমনকি কতটুকুতে নিয়ে আসতে পারে, এটা তো আমার পার্সোনাল ব্যাপার, এটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু এখানে আইনগতভাবে আমরা যখন প্রপ্রাইটারি রাইট এবং পার্সোনাল রাইট করব, তখন আমরা বুঝাচ্ছি যে যেসব রাইট প্রপার্টির সাথে রিলেটেড, প্রপার্টি শুধুমাত্র অস্থাবর স্থাবর এরকম ডিভিশন নেই, এনি কাইন্ড অফ প্রপার্টি, যেমন ডেট, ঋণ, এটা তো অস্থাবর, আবার ল্যান্ড এটা স্থাবর, সব ধরনের বিষয় এখানে প্রপার্টি। তো যেটা কি আছে, ভ্যালু আছে, যে কোনো কিছু যেটার ভ্যালু আছে ওইটাই প্রপার্টি। বুঝা গেছে? এখন কেউ বলছে যে এইভাবে প্রপার্টিকে নিয়োগ করা হচ্ছে, রেপুটেশন তো এক ধরনের প্রপার্টি। কেমন? তোমার যে কি আছে, সম্মান আছে, এটাকে কি বলে? রেপুটেশন। রেপুটেশনের বাংলা কি? সুনাম। সুনাম, এই যে রেপুটেশন নিজেই একটা প্রপার্টি, এরকম হইতে পারে। কিন্তু এই সপ্তাহে এটা এভাবে দেখাচ্ছে, এটা অনেকটা পার্সোনাল স্ট্যাটাসের বিষয় হয়ে যাবে, কারণ এটার একটা ভ্যালু আছে। ভ্যালু আছে না? রেপুটেশনের একটা ভ্যালু রয়েছে। রেপুটেশন নষ্ট হলে তোমার যেগুলো আর্নিং ওগুলো কমে যাবে, তোমার অন্যান্য প্রপার্টি কমে যাবে, তোমার ব্যবসা কমে যাবে। সুতরাং এগুলো যেমন হেলথের ভ্যালু আছে কিনা, হেলথের ভ্যালু আছে। হেলথ খারাপ হলে তখন বোঝা যাবে কয় লক্ষ টাকা যাচ্ছে, কয় হাজার টাকা যাচ্ছে। তাহলে জুরিসপ্রুডেন্সের ছাত্র হিসেবে আমাদেরকে বুঝতে হবে যে একটা জিনিস একেবারে ওয়াইডেস্ট সেন্সে ব্যবহার করা যায়, আবার এটাকে অত্যন্ত ন্যারোয়েস্ট সেন্সে ব্যবহার করা যায়, কিন্তু মাঝখানে একটা রিজনেবল পজিশন হচ্ছে লিগ্যাল পজিশন। ল সবসময় কমন সেন্স দ্বারা নিয়ন্ত্রিত। এমন ছোট জিনিস যদি তুমি এটা নিয়ন্ত্রণ করো যেটা কেউ পাত্তাই দেয় না, তাহলে এটা অ্যাবসার্ড হয়ে যাবে। আবার অনেক ওয়াইড রাখলে ওই বিষয়টা অনেক বড় জালে যদি মাছ ধরো, আসলে
ওইটাও বোঝা যাবে না। এই জন্য সবসময় আইনের পজিশনটা একটা রেশনাল পজিশন, যেখানে পার্সোনাল রাইট বলতে ওই প্রপার্টি রাইটকে বাদ দিয়ে বাকিগুলোকে বোঝাচ্ছে। এবার আসো রাইট ইন রে প্রক্রিয়া, রাইট ইন রে আসলে রাইট ইন রে প্রক্রিয়া মানে ওনারশিপ, এটা আমরা পরে ইয়াতে পড়ব। রাইট ইন রে প্রক্রিয়া মানে ওনারশিপ, আর রাইট ইন রে এরিয়া মানে এনকামব্রেন্স, অর্থাৎ একটা প্রপার্টির উপর মূল যে অধিকার, একটা প্রপার্টির উপর মূল যে অধিকার সেটাকে বলা হয় রাইট ইন রে প্রক্রিয়া। রাইট ইন রে প্রক্রিয়া, প্রপ্রাইটারি রাইট, যে কোনো জিনিসের উপর যেটা জেনারেল রাইট। এখানে আমরা ওনারশিপের সংখ্যা বলে দিতে পারি, কারণ এটা সেটাই, যদিও ওনারশিপ নিজে অনেক ওয়াইডার মিনিং ধারণ করতে পারে। তাহলে রাইট ইন রে প্রক্রিয়া কি? ওনারশিপ কি? ওনারশিপ প্রসেসিং বলছে যে এমনিতে খুব সহজভাবে যদি সমাজকে বলি, ওই যে ওনারশিপ হচ্ছে জেনারেল রাইট মানে কি? কোন একটা বিষয়ের উপর, কোন একটা জিনিসের উপর সাধারণ অধিকার। কি অধিকার? সাধারণ অধিকার। আর কোন একটা জিনিসের উপর বিশেষ অধিকারকে বলা হয় রাইট ইন রে এরিয়া। পার্সোনাল রাইট না, এনকামব্রেন্স। এটা হচ্ছে এনকামব্রেন্স। যেমন তোমার জমির উপর তোমার কি কি অধিকার আছে? এখানে বলছে বান্ডিল অফ রাইট, অনেকগুলো রাইট আছে। কি কি রাইট? ব্যবহারের অধিকার আছে। কিসের অধিকার আছে? ব্যবহারের অধিকার আছে। এটা হস্তান্তরের অধিকার আছে। কিসের অধিকার আছে? হস্তান্তরের অধিকার আছে। আর কিসের অধিকার আছে? ফেলে দেওয়ার অধিকার আছে তোমার ইচ্ছে। কেমন? এবং অন্যদেরকে সেখান থেকে দূরে রাখার অধিকার আছে, যে কেউ আমার সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবে না। আর কিসের অধিকার আছে? ডেস্ট্রয় করার অধিকার আছে। যদিও এটাকে ডিসকারেজ করা হয়, তোমার সম্পত্তি তুমি চাইলে কি করতে পারো? ডেস্ট্রয় করতে পারো। তাহলে এই সবগুলো বান্ডিল অফ রাইট, এই জেনারেল রাইট গুলোকে কি বলা হয়? অর্থাৎ তোমার প্রপার্টির উপর তুমি যা কিছু ইচ্ছা তা কিছু করতে পারো। বন্ধক দিতে পারো, বিক্রি করতে পারো, গিফট করতে পারো, ফেলে দিতে পারো, ব্যবহার না করে ফেলে রাখতে পারো, ধ্বংস করে দিতে পারো। আর একটা লিমিটেড অধিকার আর একজনের সম্পত্তির উপর একটা লিমিটেড অধিকারকে বলা হয় রাইট ইন রে এরিয়া। রাইট ইন রে এরিয়া। যেমন এক্স সম্পত্তির উপর এর ওনারশিপ আছে আর ই এনকামব্রেন্স আছে। যেমন ওকে তুমি মর্টগেজ দিতে পারো, বন্ধক দিতে পারো, ওকে লিজ দিতে পারো তোমার দোকান। কেমন? আবার ডি সেটাকে সি কে সাবলিজ দিতে পারে, সাবলিজ দিতে পারে। আবার সি সম্পত্তিটাকে ডি এর কাছে মর্টগেজ দিতে পারে। একই জিনিস মানুষ। তাহলে বিভিন্ন সবার অধিকারটা এ ছাড়া এনকামব্রেন্স, আর এর অধিকারটা ওনারশিপ। তাহলে জেনারেল অধিকারটা ওনারশিপ, আর লিমিটেড আরেকজনের সম্পত্তির উপর লিমিটেড অধিকারটা এনকামব্রেন্স। এটা হচ্ছে এনকামব্রেন্স। আবার এই এনকামব্রেন্স কিন্তু এই এনকামব্রেন্স সহ কিন্তু কোন একটা জমি হস্তান্তর করা যায়। যেমন এ বি কে একটা জিনিস লিজ দিয়েছে, কেমন? ও আবার সেটা আরেকজনকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু এই লিজটা উদ্ধার করবে না। তাহলে এই লিজটার সাথে যাবে, ওই জমির সাথে এই লিজটাও যাবে। মালিকানা ট্রান্সফার প্রপার্টি প্রথমে এটা বন্ধক উদ্ধার করতে হবে, তারপর বিক্রি করতে হবে। নট দ্যাট আইন এই সুযোগ রেখেছে যে এই বন্ধক সহ বিক্রি করে দেবে। যেমন তুমি তোমার জমি কাউকে চাষাবাদ করতে দিচ্ছো, ওই সময় তোমার বিক্রি করে দেওয়ার প্রয়োজন আছে, তুমি বিক্রি করে দিতে পারো, ওর মর্টগেজ বহাল থাকতে পারে। ওই চুক্তির মধ্যে এটা আসতে হবে যে এই বন্ধক সহ আমি বিক্রি করব। বুঝা গেছে? এই রাইট ইন প্লে এরিয়া না চারটা রূপ আছে, চারটা ধরন আছে। একটা হচ্ছে লিজ,
আরেকটা হচ্ছে সিকিউরিটি। এগুলো পরবর্তীতে অনেক বিশদভাবে পড়ানো হবে। আবার জানা যায় এই এনকামব্রেন্স চার ধরনের হয়। কি কি? লিজ, সার্ভিটিউড, তারপরে কি সিকিউরিটি এবং ট্রাস্ট। লিজ হচ্ছে দখল এবং ব্যবহারের অধিকার। তুমি যাকে কোনো জিনিস লিজ দিচ্ছ সে ওই জিনিসটা দখলে থাকবে এবং ব্যবহার করবে, অবশ্যই সেটার জন্য বিনিময় থাকবে। সার্ভিটিউড, সার্ভিটিউড হচ্ছে এক ধরনের সার্ভিস, এটাতে পজেশন থাকবে না, শুধুমাত্র ইউজ, যেমন তুমি তোমার বিল্ডিং এ আলো বাতাসের অধিকার পাচ্ছ, আরেকজনের জমি নিয়ে থেকে এটা আরেকজনের জমি উন্মুক্ত আছে, অধিকার আছে। হঠাৎ করে এটা 100 বছর পরে ওইটা হঠাৎ করে ব্লক হতে, মানে এটা একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় অতিবাহিত হওয়ার পরে আর ওই আলো বাতাস ব্লক করতে পারবে না। তবে রাইট টু ওয়ে, যেমন তোমার জমি হচ্ছে এ আর আরেকজনের জমি হচ্ছে বি, এদিকে হচ্ছে রাস্তা, তোমার এ বিল্ডিং আর এ বিল্ডিং, এই জায়গাটা বি, এই জায়গাটা বি, কিন্তু তুমি অনেক দিন ধরে এখানে চলাচল করছো, অনেক দিন ধরে, এটা নির্দিষ্ট সময় আছে যার পরে এটা বাধা দিতে পারে, ওই সময় অতিবাহিত হওয়ার পরে তোমার এই অধিকারটা, এটা তোমার সার্ভিটিউড, এটা বি জমির উপর তোমার সার্ভিটিউডের অধিকার, কিসের অধিকার? সার্ভিটিউডের অধিকার, ঠিক আছে? তারপরে হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি হচ্ছে যদি ডেটর ক্রেডিটরকে কোন একটা জিনিস নিশ্চয় সিকিউরিটি রাখে, কেমন? তুমি তাকে 5 লাখ টাকা দিলা, সে তার জমিটা তোমাকে মর্টগেজ, এটার মধ্যে আসে, মর্টগেজ কিসের মধ্যে আসে? সিকিউরিটির মধ্যে আসে, কেমন? তাহলে এটা হচ্ছে যে ক্রেডিট পাওয়ার জন্য, ঋণ পাওয়ার জন্য যে জিনিসটা সাময়িকভাবে তাকে তার কাছে রাখতে হবে, সে ওইটা ব্যবহার করতে পারে। লিমিটেড কি করতে পারে এর মধ্যে ডেফিনিশন আছে, কি করতে পারে না সেটাও ডেফিনিশন আছে, ওকে? তাহলে সেটা হচ্ছে সিকিউরিটি। আর হচ্ছে ট্রাস্ট। কি? ট্রাস্ট হচ্ছে একটা সম্পত্তি কারো কাছে রাখা হয় যাতে তৃতীয় আর একটা পক্ষ এটার বেনিফিট পায়। তাহলে এই পক্ষ, এই ট্রাস্টি, যে ট্রাস্টি আছে, একটা হচ্ছে যে ট্রাস্টটা তৈরি করে, আর একটা হচ্ছে যে ট্রাস্টি, আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি। তাহলে তৃতীয় আর একটা পক্ষের লাভের জন্য যখন দ্বিতীয় পক্ষের কাছে কোনো একটা সম্পত্তি, এটাও একটা ইনকামব্রেন্স, এটা একটা ইনকামব্রেন্স, কারণ তুমি মালিক না, কিন্তু তুমি ট্রাস্টি, তুমি ট্রাস্টি। তাহলে আমরা বলতে পারলাম ওনার আর এনকামব্রেন্স যার কাছে আছে, এই দুইটা ব্যক্তি আলাদা। যার কাছে এনকামব্রেন্স আছে তার লিমিটেড কিছু অধিকার থাকে, থাকে, আর যে ওনার তার আনলিমিটেড অধিকার থাকে। শব্দটা কি? আনলিমিটেড। এখানে অস্টিনের সংজ্ঞাটা খুব সুন্দর বলছে, ওনারশিপ হচ্ছে যে বান্ডিল অফ রাইট, absolute ownership is a right over a determinate thing. একটা নির্দিষ্ট জিনিসের উপর absolute ownership কি? It is indefinite in point of user. ওই জিনিসের ব্যবহারের ক্ষেত্রে কোনো ডেফিনিট কিছু নাই, indefinite। Unrestricted in point of disposition, এটাকে হস্তান্তরের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই। And unlimited in point of duration, এবং এটা কতদিন পর্যন্ত সে এনজয় করবে ওনার, সেটার কোনো লিমিট নাই। তাহলে কি ওনারশিপ হচ্ছে ইনডেফিনিট ইন পয়েন্ট অফ ইউজার, আনরেস্ট্রিক্টেড ইন পয়েন্ট অফ ডিসপোজিশন এবং আনলিমিটেড ইন পয়েন্ট অফ ডিউরেশন। তার মানে জেনারেল রাইট, তার মানে এখানে অ্যাবসলিউট রাইট বলা যাবে না, কারণ সে যে কোনো সময় এটার অ্যাবসলিউটনেসটাকে কমাই দিতে পারে এনকামব্রেন্স দিয়ে, অন্যজনকে কিছু লিমিটেড অধিকার দিয়ে। এইজন্য এটাকে জেনারেল রাইট বলতে হবে। কি বলতে হবে? জেনারেল রাইট। অ্যাবসলিউট রাইট বলা, আচ্ছা
এনকামব্রেন্স কাউকে দেওয়ার পরেও তার জেনারেল রাইটটা আছে না, কিন্তু অ্যাবসলিউট বললে এখানে সংখ্যাটা তো ভুল হবে। এইজন্য স্যালমন প্রেফার করেছে জেনারেল রাইট। ওনারশিপ ইজ এ জেনারেল রাইট, ডেফিনিট in point of user, unrestricted in point of disposition এবং unlimited in point of duration. মানে সবগুলো আনলিমিটেড প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে। মূল কথা হচ্ছে ওনারের আনলিমিটেড অধিকার আছে। আসলে কি আনলিমিটেড অধিকার আছে? কিছু এক্সেপশন আছে। প্রপার্টি রাইট সংবিধানে এটা বলে দিয়েছে। কি বলে দিয়েছে? সংবিধান। একটা দেশের সাধারণ মানুষের সুবিধার জন্য অনেক সময় রাষ্ট্র চাইলে তোমার প্রপার্টি রাইট খর্ব করতে পারে। এমনিতে প্রপার্টি রাইট এমনিতে ফান্ডামেন্টাল রাইট। কি রাইট? ফান্ডামেন্টাল রাইট। কিন্তু আবার বলছে যে তাইলে একটা রাষ্ট্র মনে করছে যে এদিকে একটা রাস্তা যেতে হবে, তুমি বলছো এটা তো আমার ফান্ডামেন্টাল রাইট না। এখানে বলছে যে দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ সংবিধানের দুইটা অধ্যায়ে হিউম্যান রাইটস গুলোর কথা বলা আছে। এক নম্বরে হচ্ছে পার্ট 2, যেখানে হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, রাষ্ট্রের পলিসিগুলো বলা আছে, বিশেষ করে ইকোনমিক কালচারাল রাইট গুলো এখানে আছে। কেমন? অন্য বস্ত্র বাসস্থান এগুলো কিন্তু ফান্ডামেন্টাল রাইট অধ্যায়ে নাই। এগুলো আছে কোথায়? যেমন রুরাল ডেভেলপমেন্ট, যেমন ডেমোক্রেসি, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো, এগুলো সব 2 পার্টে, এবং 2 পার্টের জিনিসগুলো নিয়ে কেউ মামলা করতে পারে না, লিমিটেড। আর ফান্ডামেন্টাল রাইট নিয়ে মামলা করা যায়। তাইলে তুমি যখন প্রপার্টি রাইট নিয়ে মামলা করতে গেলা তখন রাষ্ট্র বলবে যে দেখো এক্সেপশন আছে। এক্সেপশন কি? রাষ্ট্র চাইলে কোনো একটা প্রপার্টি নিয়ে নিতে পারে, কিন্তু প্রত্যেক দিনকে রাষ্ট্র তোমার জমি নিতে বসে থাকবে? নির্দিষ্ট কজ থাকতে হবে, রেশনাল থাকতে হবে, তারপর হচ্ছে তোমার জমি রাষ্ট্র নিতে যাবে। তাইলে যতক্ষণ রাষ্ট্র নিতে যাবে না ততক্ষণ পর্যন্ত কি হবে না? তোমার রাইটটা খর্ব হবে না। অতীতে কি ছিল? অতীতে সব সম্পত্তি রাষ্ট্রের ছিল, আর জনগণকে সেটা লিজ দিত। কি দিত? লিজ দিত। লিজ দিত। ল্যান্ড রাইট গত 125 বছর ধরে শুধুমাত্র অ্যাবসলিউট ওনারশিপ দিয়ে ফেলছে মানুষকে, কিন্তু তারপরও রাষ্ট্রের ওই যে অধিকার, রেসিডিউ কিছু অধিকার রেখে দিয়েছে। আগে ছিল কি? রাষ্ট্রেরই সব অধিকার সব জমির উপর। এখন হচ্ছে মানে ইনডেফিনিট প্রপার্টি রাইট হচ্ছে জনগণের, কিন্তু সময়ে সময়ে রাষ্ট্র চাইলে তার প্রয়োজনে ইন্ডাস্ট্রি বানানোর জন্য, পোর্ট বানানোর জন্য, তারপর বিমানবন্দর বানানোর জন্য তোমাকে বলবে যে তুমি 2 তলার বেশি করতে পারবে না। তুমি বলছো আমার অধিকার এত দামি জমি, আমি 10 তলা করব। ঠিক আছে? তাহলে এই অধিকারটা সংবিধানে বলে দিয়েছে যে তোমাকে রেস্ট্রিক্ট রাষ্ট্র করতে পারে। বুঝা গেছে? তাহলে পুরোপুরি অ্যাবসলিউট না, পুরোপুরি অ্যাবসলিউট রাইট না। এরপরে ক্লাস আছে। তাহলে এবার আসো আমরা রাইট ইন রেট প্রক্রিয়া, রাইট ইন রেট। এবার আসো প্রিন্সিপাল রাইট, অ্যাকসেসরি রাইট। এই প্রিন্সিপাল রাইট, অ্যাকসেসরি রাইট। কোন একটা জিনিস মূল ওনারের মূল রাইট গুলোকে বলা হয় প্রিন্সিপাল রাইট, আর ওইটা এনজয় করতে গিয়ে তার আর যে রাইট গুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় অ্যাকসেসরি রাইট। উদাহরণ এটাই চলবে। এর জমি হচ্ছে জমির উপর তার ওনারের অধিকারটা প্রিন্সিপাল রাইট, আর তার কিছু অ্যাকসেসরি রাইট দিয়েছে। এটা হচ্ছে অ্যাকসেসরি রাইট। এটা হচ্ছে কি রাইট? অ্যাকসেসরি রাইট। বুঝা গেছে? সিম্পল রাখলাম, এখানে কিছু শব্দ আছে। যেমন আবার এটা হচ্ছে যে আরেকটা জিনিসের বিপরীত, সেটা হচ্ছে বিএ জমি। এটা হচ্ছে যে বি জমিটাকে বলা হয় সার্ভিয়েন্ট, কারণ এটা ওকে সার্ভিস দিচ্ছে। আর ওর জমিটা হচ্ছে ডমিনেন্ট, ওর জমিটা হচ্ছে ডমিনেন্ট। ও একদিকে ডমিনেন্ট আর এটা হচ্ছে সার্ভিয়েন্ট। এটা হচ্ছে সার্ভিয়েন্ট। এটাকে বলা হয় ডমিনেন্ট টেনামেন্ট, PEN টেনামেন্ট, সার্ভিয়েন্ট টেনামেন্ট। কেমন? অর্থাৎ এই সম্পত্তিটা হচ্ছে সার্ভিয়েন্ট টেনামেন্ট, আর এটা আর ওর হচ্ছে কতগুলো কি অধিকার জানো না? অ্যাকসেসরি রাইট এর জন্ম।
ইকুইটি ইকুইটির মধ্যে যে সম্পর্ক লিগ্যাল রাইট এবং ইকুইটেবল রাইটের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ এই ইংলিশ কমন ল বলেছিলাম একটু করে বলেছিলাম খেয়াল করবেন ইংলিশ কমন ল যে অধিকার গুলো দিল সেগুলো হচ্ছে কমন ল এর কিছু আর কিছুদিন পরে দেখা গেল যে অনেকগুলো বিষয় ল কভার করতে পারছে না এবং হার্ডশিপ তৈরি হচ্ছে অন্যায় হচ্ছে যেমন কাউকে তুমি 1 টাকা ধার দিছো একটা সময় পরে ল বলছে কমন ল বলছে যে এটা তামাদি হয়ে গেছে তো তোমার শুধুমাত্র কিছু নেগলিজেন্সের জন্য টাকাটা চলে গেছে তখন কোর্ট অফ লর কাছে এটার সমাধান না পেয়ে তারা রাজার কাছে পিটিশন দেওয়া শুরু করলো আমরা অনেক সময় করি না চেয়ারম্যানের কাছে রেমেডি পাই না আমরা কিছু গেটটা স্যার আমি আসলে আপনি যদি বলে দেন হয়তো হয়ে যাবে কাজ তো রাজার কাছে সবাই যেতে শুরু করলো রাজাও কিছু রেমেডি এক্সট্রাঅর্ডিনারি রেমেডি কি রেমেডি এক্সট্রাঅর্ডিনারি রেমেডি দেওয়া শুরু করলো তখন দেখতে যে পিটিশন বেড়ে গেছে অনেক বেড়ে গেছে ও বলছে যে এটা আর আমার পক্ষে সম্ভব নয় আলাদা একটা কোডই তৈরি করে দিল এটার নাম হচ্ছে চ্যান্সারি আদালত কি আদালত চ্যান্সারি আদালত এই চ্যান্সারি আদালত শত শত বছর ধরে আবার চলেছে এই চ্যান্সারি আদালত হচ্ছে ইকুইটি আদালত তাইলে তখন ইংল্যান্ডে একটা সিস্টেম তৈরি হলো যে বলা হচ্ছে একই নদীতে দুইটা ধারা কমন ল ইকুইটি এই দুইটা ধারা ইংলিশ সিস্টেমে অনেক দিন চলেছে যেগুলো ইকুইটেবল রাইট সেগুলো ইকুইটি কোড ওদের আবার আলাদা জুরিসপ্রুডেন্স তৈরি হয়েছে এভাবে রায় দিতে সেগুলো মানবিক বেশিরভাগ কি ধরনের রাইট মানবিক রাইট যে ল কভার করতেছে না কিন্তু ইকুইটি এসে তাকে কিছু দিচ্ছে যেমন এরকম একটা উদাহরণ দিই আমাদের সংবিধানে এটা আছে আমি আর ফারুক স্যার মিলে একটা আর্টিকেল লিখেছি এটাও ইকুইটির অংশ সেটা হচ্ছে যে কমপ্লিট জাস্টিস একটা আইডিয়া আছে সংবিধানে কি কমপ্লিট জাস্টিস এরকম একটা ইন্টারেস্টিং উদাহরণ আছে ওয়াইফের জমি সব টাকা খরচ করে হাজবেন্ড বিল্ডিং করছে যখন তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল তারপর যখন বিচ্ছেদ হয়ে গেল ওয়াইফ বলল যে এই বিল্ডিং আমার এই বিল্ডিং কোনো কাগজপত্র নাই কোনো ডকুমেন্ট নাই কে খরচ করছে আসলে কোনো কিছু তখন কোর্ট বলল ঠিক আছে লিগ্যালি ওয়াইফই এই বিল্ডিং এর মালিক কিন্তু ইকুইটি বলে একটা কথা আছে কমপ্লিট জাস্টিস করার জন্য পুরোপুরি ন্যায় বিচার করার সাথে তুমি এতদিনের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছো এটা মাহমুদুল ইসলামের বইয়ে তোমরা পাবো যখন সংবিধান পড়বা 104 কনস্টিটিউশনে 104 নাকি 103 ওখানের মধ্যে আছে কমপ্লিট জাস্টিসের আইডিয়া সুপ্রিম কোর্ট শুধুমাত্র চাইলে কমপ্লিট জাস্টিস করতে পারে তখন সুপ্রিম কোর্ট বলল যে এতদিনের মধ্যে তুমি এই টাকা পরিশোধ করে দাও কি একটা অ্যারেঞ্জমেন্ট ওখানে আছে তাহলে এটা হচ্ছে ইকুইটি কভার করছে ল কিন্তু এটা কভার করে না তাইলে ইকুইটি এরকম জিনিস যেমন ওই যে বললাম মর্টগেজ উদ্ধার ঠিক সময়ে করতে পারবে এরপরে আর করতে পারবে না কিন্তু ইকুইটি আদালত কিছু এরপরে অনেক বছর পরে দ্য জুডিশিয়াল অ্যাক্টের মাধ্যমে 1875 সালে এই দুইটাকে মার্জ করে দেয় খুলে দেয় মার্জ করে দেয় এই দুইটা আদালত এখন শুধুমাত্র কোর্ট অফ ল থাকবে কি থাকবে না চ্যান্সারি আদালত আলাদা থাকবে কিন্তু যেটা হচ্ছে বছরের পর বছর একসাথে থাকতে থাকতে ওই ইকুইটির বিধানগুলো আইনের মধ্যে ঢুকে গেছে ওটা আইনের মধ্যেই ওই ইকুইটেবল মানবিক বিষয়গুলো আস্তে আস্তে ইনকর্পোরেট করে ফেলছে কিন্তু তারপরেও ইকুইটির যে শত শত বছর ধরে ওরা যে চলছে ওদের একটা ছাপ রেখে দিয়েছে এই আইন ব্যবস্থায় আছে আমাদের দেশের আইন ব্যবস্থায় ওই সে কমন ল ওই সেই ইকুইটির ছাপ আছে এই জন্য বলা হয় যে এখন দুইটা দ্বারা একসাথেই চলছে দেখা যাচ্ছে না কিন্তু ঠিকই মানে মাস করে যাওয়ার পরেও দুইটা দ্বারা কিন্তু বোঝা যায় যারা এটার ব্যাপারে ওয়াকিবহাল তারা বুঝতে পারে কোনটা ইকুইটি থেকে আসছে কোনটা কমন ল থেকে আসছে একই নদী
একই ধরনের প্রাণী মনে হতে পারে, কিন্তু এখানে কালার একটু ঝাপসা আর ইয়ে আছে, ওখানে আমাদের কিছুটা তারতম্য আছে। বুঝা গেছে? তাহলে ল এবং ইকুইটি, এবং তোমরা ইকুইটি বলে একটা কোর্সও করবা। শুধু ওইটা না, বিভিন্ন আইনে আবার ইকুইটির বিধানগুলো আলাদা আছে। যেমন তোমরা যখন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট করবা, যেমন তোমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট করবে, এগুলোতে কিন্তু ইকুইটির বিধানের ভরপুর। বুঝা গেছে? যেমন ধরো একটা উদাহরণ বলি, যেমন ধরো তৃতীয় কোনো পক্ষ না বুঝে একটা জমি কিনে ফেলছে, যে এটাতে ডিফেক্ট ছিল। অনেক সময় তৃতীয় পক্ষ ডিফেক্ট সত্ত্বেও তাকে অধিকার দিচ্ছে, এটা ইকুইটি। এটা কারণ তাকে সে অধিকার না দিলে তার সে যে না বুঝে যে লস করেছে, সেটা কিন্তু তাকে কোনোভাবে মেকআপ করার অন্যথায় সুযোগ ছিল। বুঝতে পারছো? তাইলে এবার আসো হয় ইকুইটি যখন তোমরা বুঝে গেছো, লিগ্যাল রাইট ওই যেগুলো কমন ল থেকে আসছিল সেগুলো হচ্ছে লিগ্যাল রাইট, আর ইকুইটেবল রাইট কোনগুলো? এগুলো ইকুইটি থেকে আসছিল, এগুলো হচ্ছে ইকুইটেবল রাইট। ঠিক আছে? উদাহরণ, যেমন তুমি যেভাবে ল বলেছে সেভাবে যদি কোনো একটা চুক্তি করো, এটা হচ্ছে তোমার লিগ্যাল রাইট হয়ে গেছে। যেমন তোমাকে এটা লিখিত হইতে হবে, উইটনেস থাকতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, সব করে ফেলছো, এটা হয়ে গেছে লিগ্যাল রাইট। তুমি লিখিত করছো, রেজিস্ট্রেশন করো, স্টিল একটা অধিকার তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইকুইটেবল রাইট। বুঝা গেছে? যখন লিগ্যাল রাইট এবং ইকুইটেবল রাইট ক্ল্যাশ করবে, তখন কোনটা প্রাধান্য পাবে? লিগ্যাল রাইট প্রাধান্য পাবে, এটা মনে রাখো। ওকে? এবার ওনারশিপ তো অলরেডি তোমাদেরকে কিছুটা বলছি। ওনারশিপ হচ্ছে বান্ডিল অফ রাইট, অনেকগুলো রাইটের সমষ্টি হচ্ছে ওনারশিপ। বড় তুমি যদি ওয়াইডার সেন্সে বলো, প্রত্যেক রাইটের ওনারই হচ্ছে ওনার, অর্থাৎ ওনারশিপ ইনক্লুডস এভরি রাইট। কেমন? অর্থাৎ প্রত্যেক রাইটই কেউ না কেউ ওন করে। এবং in the broader sense, I own my hair, আমি আমার চুলটা ওন করি, I own my reputation, আমি আমার, কিন্তু এভাবে কি আসলে কি প্রপার্টি বলতে আমরা সেটা বুঝি? I own my status, ছাত্র কি তোমার প্রপার্টি? ব্রড সেন্সে বোঝা যায়। তার মানে প্রত্যেক রাইটের, অর্থাৎ ওনারশিপ হচ্ছে প্রত্যেক রাইটের অধিকারীকে বলে। সেই হিসেবে তুমি যে কোনো, আচ্ছা যেমন কর্পোরিয়াল রাইট, ইনকর্পোরিয়াল রাইট, দৃশ্যমান বস্তুর মালিকানা আর অদৃশ্যমান বস্তুর মালিকানা। যেমন তোমার একটা কপিরাইট আছে, তোমার একটা প্যাটেন্ট আছে, তোমার একটা গুডউইল আছে, এগুলো হচ্ছে ইনকর্পোরিয়াল প্রপার্টি। কি প্রপার্টি? ইনকর্পোরিয়াল প্রপার্টি, এগুলো দেখা যায়। আবার বলছে যে ল্যান্ড হচ্ছে কর্পোরিয়াল প্রপার্টি, ল্যান্ড হচ্ছে কর্পোরিয়াল প্রপার্টি। কিন্তু সালমান তোমাদেরকে বোঝাচ্ছে যে গভীরভাবে ছিল, ল্যান্ডকে তুমি পকেটে নিয়ে পুরো আলটিমেটলি ল্যান্ডেরও তো তোমার রাইটই আছে, প্যাটেন্টেরও যেমন তোমার রাইটটাই আছে, এমনি ল্যান্ডেরও তোমার রাইটটাই আছে। তুমি যখন কাউকে অধিকারটা হস্তান্তর করো, তুমি কি জমিটা এখান থেকে তুলে নিয়ে ওকে হস্তান্তর করতেছো? রাইটটাই হস্তান্তর করতেছো। কি হস্তান্তর করছো? রাইট। তার মানে আলটিমেটলি আমরা রাইট ওন করি, আলটিমেটলি আমরা রাইটটাকে ট্রান্সফার করি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক রাইট এরই ওনার আছে। কেমন? তাহলে তোমার পার্সোনাল স্ট্যাটাসেরও তুমি ওনার, এভাবেও চিন্তা করা যায়। তাহলে জুরিসপ্রুডেন্সে তোমাদেরকে ওই যে বলছিলাম প্রথম দিকের ক্লাসে যে ভিন্নভাবে চিন্তা করতেছি, এবং লয়ের স্টুডেন্ট আসলে লিগ্যাল কনসেপ্টটা লিগ্যাল মিনিংটা এই যে ওয়াইডার একদম, তারপর নেটওয়ার্ক, এর মধ্যে লিগ্যাল ব্লক কোনটাকে রিকগনাইজ করে, কোন জিনিসটা তোমাকে বুঝতে হবে। তাহলে ওনারশিপ মাত্র তোমাদেরকে হিন্টস দিলাম, আগামী ক্লাসে এটা পড়াচ্ছি।